স্বর্ণালী বিয়ে করে তার শ্বশুরবাড়িতে আসে। তার শাশুড়িমা কুমারী দেবী, শ্বশুরমশাই স্বপনবাবু, ননদ দিশা এবং তার স্বামী প্রীতম খুব ভালো মানসিকতার মানুষ। কিন্তু বিয়ের পর হঠাৎ করেই স্বর্ণালীর রূপ একেবারে পাল্টে যায়। কিন্তু তাদের শ্বশুরবাড়ির লোকেরা ভাবে তাদের বৌমা হয়তো খুবই সংস্কারী প্রকৃতির, কিন্তু বিষয়টা একেবারে বিপরীত হয়ে দাঁড়ায়। কারণ স্বর্ণালী বিয়ের পর তার আসল মডার্ন রূপ সবার সামনে প্রকাশ করে। এমনকি শুধুমাত্র স্বর্ণালী নয়, স্বর্ণালীর মা রীতা দেবীও মেয়ের বিয়ের পর একেবারে পরিবর্তিত হয়ে যায়। একদিন সকাল ৮টা বাজে তখন, উফ মা, কি হয়েছে? ফোন করে কেন ডিস্টার্ব করছো? কালকে অনেক রাত্রিবেলা ঘুমিয়েছি, ফোনে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আরে আমি ডিস্টার্ব করব কেন? তোর শাশুড়ি মা সকাল ৭টার সময় আমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিল। অসহ্যকর একেবারে। এত গায়ে পড়া পীড়িত আমার মোটেই ভালো লাগে না। তুই তো জানিস কালকে আমি পার্টি করতে গিয়েছিলাম। সকাল সকাল তোর শাশুড়ি মা ফোন করে ঘুমটাই ভাঙিয়ে দিয়েছে। আমাকে তোদের বাড়িতে আবার নিমন্ত্রণ করেছে। এই তো বিয়েতে খাওয়া দাওয়া হলো, আবার নিমন্ত্রণ ফর হোয়াট? আরে তোদের ওই কি সব প্রথম রান্না বান্না আছে না, তুই নাকি আজকে প্রথমবার রান্না করবি, তাই আমিও নাকি তোদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। এসব আতিথেয়তা অসহ্যকর, পুরানো মানসিকতা একদম পোষায় না। ও শিট, তাই তো, আমাকে এখন রান্না করতে হবে। কালকে আমার শাশুড়ি মা বলেছিল, কিন্তু আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। ঠিক আছে, ফোন রাখো, আমি তোমার সাথে পরে কথা বলবো, আর তুমি তাড়াতাড়ি চলে এসো। স্বর্ণালী এই বলে ঘুম থেকে উঠেই স্নান না করে নাইট ড্রেস পরা অবস্থাতেই রান্নাঘরে চলে যায়। স্বর্ণালীকে এমন অবস্থায় দেখে তার শাশুড়িমা এবং ননদ একেবারে অবাক হয়ে ওঠে, কারণ তারা ভাবে হয়তো বাড়ির নতুন বউ সুন্দর করে শাড়ি পরে তারপরেই রান্নাঘরে যাবে, কিন্তু তাদের বৌমা একেবারেই বিপরীত। এ কি বৌমা, বাড়িতে তোমার শ্বশুর মশাই আছে, তোমার স্বামী বাইরে বসে পেপার পড়ছে, আর তুমি এরকম নাইটি পরে রান্নাঘরে চলে এসেছো? যাও ঘরে গিয়ে জামা পাল্টে এসো, সুন্দর মতো একটা শাড়ি পরো। আজকে তুমি প্রথম রান্না করবে। তোমাকে বলেছিলাম না সকাল ৬টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে? তুমি সকাল ৮টার সময় ঘুম থেকে উঠছো। ও প্লিজ, সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে জ্ঞান দেবেন না। আমি রান্নাঘরে এসেছি, এটাই আপনার ১৪ পুরুষের ভাগ্য ভালো। আর ওসব শাড়ি টাড়ি আমি পরতে পারবো না। এটা আবার কেমন কথা বৌদি? এই যে বিয়ের আগে তোমার মা বলল তুমি নাকি শাড়ি ছাড়া অন্য কিছু পরতেই পারো না, তাহলে এরকম কথা এখন বলছো কেন? আমরা তো ভাবলাম তুমি খুবই সংস্কারী, কিন্তু তুমি তো একদম অন্য ধরনের। আরে বিয়ের আগে ওরকম অনেক কথা বলতে হয়, বিয়ের পরে সবকিছু একরকম থাকে না। ওসব কথা এখন বাদ দাও। আর হ্যাঁ, আমি কিন্তু ভালো মতো রান্না বান্না করতে পারি না, তাই তোমরা রান্নার বিষয়টা বুঝে নিও। আমি শুধু একটু খুন্তিটা ধরে নিয়ম পালন করে দেব। স্বর্ণালী এমন কথা বললেই তার শাশুড়িমা এবং ননদ একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা নতুন বৌমার এরকম মডার্ন রূপ মেনে নিতে পারে না। বিয়ের আগে যখন তারা সম্বন্ধ দেখতে যায়, তখন স্বর্ণালী একেবারে ভালো মেয়েদের মতো শাড়ি পরা অবস্থাতেই তার হবু শ্বশুরবাড়ির লোকেদের সামনে আসে। তাই কুমারী দেবী এবং তার পরিবার স্বর্ণালী ও তার মায়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে ওঠে। আর বলবেন না দিদি, এই যে দেখছেন আমার মেয়ে একদম জলের মতো শান্ত, দুটো থাপ্পড় মারলেও একটা কথাও মুখ থেকে বেরোয় না। আর ও তো শাড়ি ছাড়া কিছু পরতেই পারে না। ও কিন্তু এখনকার মেয়েদের মতো একদমই মডার্ন নয় যে ছোট ছোট জামা কাপড় পরবে আর বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাবে। ও পুরো আমার মতো শান্তশিষ্ট ভদ্র মেয়ে, তাই আপনার সংসারও খুব ভালো করে দেখে শুনে রাখতে পারবে। হ্যাঁ, আপনার মেয়েকে তো দেখে মনেই হচ্ছে যে বাড়ির বউ হওয়ার জন্য একেবারে উপযুক্ত। সত্যি খুব ভালো মেয়ে, আর আপনার সংস্কারও আমাদের খুব ভালো লাগলো। আজকালকার দিনে এত ভালো মা মেয়ে মোটেই পাওয়া যায় না। এই দেখুন, আপনাদের জন্য নিজের হাতে সিঙ্গারা জিলিপি সব তৈরি করেছে, তারপর লুচি আলুর দমও রান্না করেছে। ও সব রান্না বান্না করতে পারে, আপনাদের কোনো চিন্তাই নেই।
ওই এখনকার দিনের মেয়েদের মতো রান্না বান্না করতে পারবো না, শাশুড়ি মায়ের সাথে তর্ক করব, আমার মেয়ে কিন্তু একদমই ওরকম নয়। এই নিন কাকিমা, খেয়ে নিন। আপনারা অনেকক্ষণ ধরে শুধু মুখে বসে আছেন। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমরা খেয়ে নেব। স্বর্ণালী এবং তার পরিবারের এত সুন্দর আপ্যায়ন দেখে কুমারী দেবী ও তার পরিবারের মন একেবারে ভরে যায়। তাই তারা দ্বিতীয়বার কোনো রকম চিন্তা করে না। তারা স্বর্ণালীর সাথে প্রীতমের বিয়ে ঠিক করে দেয়। কুমারী দেবীর পরিবার যেহেতু অত্যন্ত বড়লোক, তাই স্বর্ণালী এবং তার মা একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে, কারণ তারা ভালো করেই জানে তারা খুবই মডার্ন। তাই তাদের আসল রূপ যদি বিয়ের আগে বেরিয়ে পড়ে, তাহলে কিছুতেই স্বর্ণালীর সেই বড়লোক পরিবারে বিয়ে হবে না। বলছি, তোমার নাম্বারটা একটু পাওয়া যাবে? তাহলে আমি তোমাকে মাঝে মাঝে ফ্রি থাকলে ফোন করতে পারতাম। বিয়ের আগে কথা বললে আমাদের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হবে। না, আমি তো ফোন ব্যবহার করি না। আসলে আপনাকে যদি আমার সাথে কথা বলতে হয়, আপনি মাকে ফোন করবেন, মা আমাকে ফোনটা দিয়ে দেবে। এখনকার দিনের মেয়েদের মতো আমারও তো বড় বড় টাচ ফোন নেই, মানে স্মার্টফোন নেই। স্বর্ণালীর এমন কথা শুনে প্রীতম ও তার পরিবার একেবারে অবাক হয়ে যায়, কারণ এখনকার দিনে এত ভালো পরিবার সত্যিই পাওয়া যায় না। আর যেখানে বিষয়টা খুবই ভালো দেখলে মনে হয় তার মধ্যে গোড়ায় কোনো গলদ আছে, কিন্তু তখন কুমারী দেবী ও তার পরিবার ব্যাপারটা কিছুতেই বুঝতে পারে না। এসব কথা যখন কুমারী দেবীর মনে পড়ে, তখনই হঠাৎ করে সে দেখে যে তার বৌমার হাতে বড় একটা স্মার্টফোন আছে। সত্যি বৌমা, আমি বিয়ের আগের তোমার সাথে এখনকার তোমাকে কিছুতেই মিলাতে পারছি না। তখন তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি যেন জলের মতো শান্ত, কিছুই জানো না, কিছুই বোঝো না। আর এখন তুমি বলছো তুমি রান্না বান্না করতে পারো না, তুমি নাকি মডার্ন। ঠিক এমন সময় স্বর্ণালীর ফোন বারবার বাজতে শুরু করে। বৌদির হাতে কত বড় ফোন! মা, বিয়ের আগে বৌদি বলেছিল না যে এখনকার দিনের মতো মেয়েদের মতো বৌদির কাছে ফোন নেই? দাদা যদি ওকে ফোন করে তাহলে ওর মায়ের ফোনে ফোন করতে হবে, কিন্তু এখন এত বড় ফোন কোথা থেকে আসলো? এই, আমি তোমার বৌদি হই, তাই তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো, ফালতু বেকার কোনো কথা বলবে না। আমার ফোন নেই নাকি আছে এই বিষয়ে তোমার এত কিউরিসিটি কেন? স্বর্ণালী এভাবে ঝগড়া শুরু করলে স্বর্ণালীর স্বামী এবং শ্বশুরমশাই দুজনেই রান্নাঘরে চলে আসে। তারাও নতুন বউয়ের এরকম পরিবর্তিত রূপ দেখে একেবারে অবাক হয়ে যায়। আর যেহেতু স্বর্ণালী রান্নাবান্না করতে চায় না, তাই তার শাশুড়িমা এবং ননদ সবার জন্য ভালো মন্দ রান্নাবান্না করতে শুরু করে দেয়। দুপুরবেলা যখন খাওয়া দাওয়ার সময় হয়, তখন স্বর্ণালীর মা রীতা দেবী সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু রীতা দেবীর রূপ দেখে তারা আরো বেশি অবাক হয়, কারণ রীতা দেবী মেয়ের নতুন শ্বশুরবাড়িতে একটা স্কার্ট এবং টপ পরে আসে। এ কি, আপনারা আমার দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছেন কেন? কোনোদিনও বুঝি সুন্দরী মহিলা দেখেননি? বাবা, আপনি তো দেখছি আপনার মেয়ের থেকেও এক কাঠি উপরে। মেয়ের শ্বশুরবাড়িতে কেমন জামা কাপড় পরে আসতে হয় আপনি জানেন না? বিয়ের আগে কত বড় বড় কথা বলছিলেন, কিন্তু বিয়ের পর সব পাল্টে গেল। সত্যি আপনার বাড়ির মেয়েকে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসে খুব ভুল হয়েছে। আমাদের মতো মডার্ন মা আর মেয়ে পেয়েছেন, আপনাদের ভাগ্য ভালো। কারণ নিজেদেরকে একবার আয়নায় দেখেছেন? যতই টাকা থাকুক না কেন, আপনাদের ওরকম গাইয়া ছেলের কোনোদিনই বিয়ে হতো না। এভাবে দুই বাড়ির মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়, কিন্তু তাতে স্বর্ণালী এবং তার মায়ের কিছু যায় আসে না, কারণ রীতা দেবী এখন তার মেয়ের শ্বশুর বাড়িতেই থাকবে বলে ঠিক করে। দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে। স্বর্ণালী এবং তার মা দুজনে মিলে বাড়ির প্রত্যেকের জীবন একেবারে অতিষ্ঠ করে তোলে, কারণ তারা সারাদিন বাড়ির মধ্যে পড়ে থাকে, ফোন দেখে, যখন তখন পার্টি করতে বেরিয়ে যায়, ছোট ছোট জামা কাপড় পরে, কিন্তু যেগুলো কুমারী দেবী ও তার পরিবার মোটেই পছন্দ করতে পারে না। মা, বৌদি আর বৌদির মা কিন্তু খুব বাড়াবাড়ি করছে। তোমরা আমার বিয়ে দেবে বলে ঠিক করেছো, কিন্তু আমার হবু শ্বশুরবাড়ির লোকেরা যদি জানতে পারে যে আমার বৌদি আর তার মা এরকম, তাহলে কোনোদিনও কি আমার বিয়ে হবে? তুমি বৌদির সোশ্যাল মিডিয়াটা একবার দেখো, বৌদি আর বৌদির মা কেমন অসভ্যদের মতো ছবি পোস্ট করে। ওগুলো দেখলে তো লোকে খারাপ ভাববে, বলো? ঠিকই বলেছিস,
বিয়ের আগে অত ভালো রূপ দেখে আমাদের জালে ফেসে যাওয়া উচিত হয়নি। আমরা যদি আর একটু খোঁজ খবর নিতাম তাহলে ওদের সত্যিকারের রূপটা জানতে পারতাম। এখন তো আর বাড়ির বউকে বাড়ি থেকে তাড়াতে পারবো না, তার উপর ওর মা এসে এখন জুটেছে। কি করা যায় বলতো? এভাবেই তারা সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে, কারণ রীতা দেবী এবং স্বর্ণালীকে সায়স্তা করতে না পারলে তারা যথেষ্ট সমস্যায় পড়বে। একদিন বেলা 10টার সময় স্বর্ণালী এবং তার মা ঘুম থেকে উঠে বাইরে আসে। তখন তারা দেখে যে এক অপরূপা সুন্দরী মেয়ে তাদের ড্রয়িং রুমে বসে আছে। প্রিয়াঙ্কা, এই হলো আমার ছেলের বউ আর তার মা স্বর্ণালী। প্রিয়াঙ্কা হলো প্রথমের ছোটবেলাকার বান্ধবী। ও বিদেশে থাকে, বিদেশ থেকে ফিরে এসেছে, তাই আমাদের সাথে দেখা করতে এসেছে। প্রীতম ওকে দেখে খুব খুশি হয়েছে। প্রিয়াঙ্কা এখন কিছুদিন আমাদের বাড়িতেই থাকবে। প্রিয়াঙ্কার বেশভূষা সৌন্দর্য দেখে স্বর্ণালী একেবারে জ্বলে পুড়ে ওঠে, কারণ সে বিদেশে থাকা সত্ত্বেও মডার্নদের মতো জামা কাপড় পরে আসে না। তার ভদ্র সভ্য মার্জিত পোশাক, সৌন্দর্য এবং কথাবার্তা সমস্ত কিছুই যেন সবার দৃষ্টি আকর্ষণ করে। কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আজকে সবার জন্য ভালো ভালো রান্না করব বলে ঠিক করেছি। কিন্তু শুধু আমি আপনাদের বাড়িতে থাকবো তা নয়, আপনাদের অনেক খেয়াল রাখবো। আর আমি জানি প্রীতম কি কি খেতে ভালোবাসে। আমি সব ওর পছন্দ মতো রান্না করব, আর ওর সাথে সারাদিন গল্প করব, অনেক অনেক ঘুরে বেড়াবো। মা, দেখেছো কেমন আমার বরের সাথে ঘুরে বেড়াবে বলছে? আমি এসব চুপচাপ কি করে সহ্য করি বলো তো? ওকে দেখতে যথেষ্ট সুন্দর। যদি আমার স্বামীর ওর প্রতি মন চলে যায় তাহলে আমি কি করব? কত সুন্দর ভদ্র মেয়েদের মতো সেজে গুজে এসেছে, আর আমাকে দেখো না, তুমি আমাকে এমন মডার্ন করে তৈরি করেছো যে আমি সবার কাছে খুব খারাপ হয়ে গেছি। স্বর্ণালী প্রিয়াঙ্কার ভদ্রতা দেখে খুবই ভয় পেয়ে যায়, তাই সে তখনই ঘরে গিয়ে তার মডার্ন রূপ পরিবর্তন করে সুন্দর একটা শাড়ি পরে বাইরে বেরিয়ে আসে। রীতা দেবীও নিজের মডার্ন রূপ আর ধরে রাখতে পারে না, কারণ মেয়ে যেহেতু পরিবর্তিত হয়েছে তাই তাকেও পরিবর্তিত হতে হবে। এভাবেই মা এবং মেয়ের পরিবর্তন দেখে স্বর্ণালীর শ্বশুরবাড়ির লোকেরা মনে মনে হাসতে শুরু করে। এভাবেই তাদের প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে আসার অভিসন্ধি পূরণ হয়। মধুমিতা এবং মোহিনী দুই যা ছিল। মধুমিতা দেবী কলেজের প্রিন্সিপাল ছিল। নিখিল, বিপ্লব এবং বিজয় নামে তার 3টি ছেলে ছিল। অপরদিকে মোহিনী একজন হাউসওয়াইফ ছিল। তুহিন এবং মোহন নামে তার 2টি ছেলে ছিল। তাদের পরিবারটি একটি জয়েন্ট ফ্যামিলি ছিল, অর্থাৎ সবাই একসঙ্গে মিলেমিশে একটাই বাড়িতে থাকত। মধুমিতা দেবী শিক্ষিত হওয়ায় সে তার যা মোহিনীকে সবসময় অপমানিত করত এবং তাকে ছোট করার চেষ্টা করত। একদিন মধুমিতা দেবী তার 3 ছেলেদের ডেকে বলে, কিরে, তোদের তো বিয়ের বয়স হয়ে গেল, এবার তো বিয়ে দিতে হবে। তোরা কি কাউকে পছন্দ করেছিস, নাকি আমি মেয়ে দেখা শুরু করব? আমার তো মনে হয় না তোরা কাউকে পছন্দ করতে পারবি বলে। না মা, আসলে আমরা 3 ভাই এক বাড়ির 3 বোনকে পছন্দ করেছি। ওদের বাবা একজন উকিল, ওদেরকে দেখলেই তোমার খুব পছন্দ হয়ে যাবে। বাহ, উকিলের মেয়ে? তাহলে তো বেশ ভালোই শিক্ষিত হবে মেয়েগুলো। ঠিক আছে, আমি কালকেই ওদেরকে দেখতে যাব। কি রে ছোট, দেখলি তো আমার ছেলেরা আমার মতো শিক্ষিত মেয়েদের পছন্দ করেছে। ভাগ্যিস তোর মতো মূর্খদের পছন্দ করেনি। আমার বাবা মূর্খদের একটুও পছন্দ নয়। মধুমিতা দেবীর কথা শুনে মোহিনী রাগ করে সেখান থেকে চলে যায়। মধুমিতা দেবী পরের দিনই তার ছেলেদের পছন্দ করা 3 বোনকে দেখতে চায়। লিপি, মোনা ও রিমা 3 বোন দেখতে খুবই সুন্দর হওয়ায় মধুমিতা দেবী এক নজরে তাদেরকে পছন্দ করে ফেলে। কিছুদিনের মধ্যেই সে তার 3 ছেলে নিখিল, বিপ্লব এবং বিজয়ের সঙ্গে লিপি, মোনা ও রিমা 3 বোনের বিয়ে দিয়ে দেয়। মধুমিতা দেবী তার 3 বৌমাকে অত্যন্ত গর্বের সঙ্গে এবং খুশি মনে বাড়িতে নিয়ে আসে। আমাদের বাড়ির সবাইকে তো মোটামুটি চেনো তোমরা, শুধু আমার ছোট জাকে চেনো না। এই হলো আমার মূর্খ যা। এর সঙ্গে বেশি কথা বলার প্রয়োজন নেই, কেননা আমি আগেই বলে দিচ্ছি এর সঙ্গে তোমরা নিজেদের খাপ খাওয়াতে পারবে না। কেন মা, আপনি এমন কেন বলছেন? মূর্খ বলতে আমি ঠিক বুঝলাম না। মূর্খ মানে বোঝো না? আরে পড়াশোনা জানে না, একজন অশিক্ষিত মহিলা। আর তোমরা উকিলের মেয়ে, তোমরা এত শিক্ষিত,
এর মতো অশিক্ষিতর সঙ্গে তোমরা নিজেদের মানিয়ে নিতে পারবে না, তাই বললাম একটু দূরে দূরে থেকো। হ্যাঁ, না না মা, আপনি ভুল বলছেন। বরং আমরা 3 বোন আপনার সঙ্গে মানিয়ে চলতে পারবো না, কারণ কাকিমার মতো আমরাও মূর্খ। কাকিমা, আপনি কোন ক্লাসে ফেল করেছিলেন? আমি তো ক্লাস 5-এ 3 বার ফেল করেছিলাম, ওই জন্য আমি আর পড়াশোনা করিনি। কি বলছো কি তোমরা? তোমার বাবা একজন অত বড় উকিল আর ওনার মেয়ে হয়ে তোমরা মূর্খ? না, এটা হতে পারে না। তোমরা আমাকে মিথ্যা কথা বলছো। না মা, সত্যি কথাই বলছে। এরা 3 বোন 5-6 পর্যন্ত পড়েছে। ছোটবেলায় এরা পড়াশোনায় অত ভালো ছিল না, দিনরাত শুধু টিকটক ভিডিও দেখতো, তাই আর পড়াশোনা করতে পারিনি। কিন্তু মা, এরা অশিক্ষিত হলেও খুবই ভালো, এদের অনেক গুণ আছে। এটা শুনে মধুমিতা দেবী আকাশ থেকে পড়ে। সে তার ছেলেদের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তার মানে তোরা আমাকে ঠকালি? আমি অশিক্ষিতদের ঘৃণা করি, আর শেষ পর্যন্ত আমার কপালে 3টে মূর্খ অশিক্ষিত বৌমা জুটলো। এসব দেখে মোহিনী মনে মনে খুব আনন্দ পাচ্ছিল এবং সে মধুমিতা দেবীর উপর খুব হাসাহাসি করছিল। দিদি, কথাই আছে না, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তুমি এতদিন পর্যন্ত আমি মূর্খ বলে আমাকে কতই না অপমান করলে, আর নিজেই মূর্খের মতো কিছু যাচাই না করে 3 অশিক্ষিত বৌমাকে বাড়িতে নিয়ে এলে। যাক, বাঁচা গেল। এবার আমাকে মূর্খ বললেও আমার আর একার গায়ে লাগবে না, তোমার বৌমাদের গায়েও লাগবে। মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন মধুমিতার কলেজের কয়েকজন প্রফেসর বন্ধু তাদের বাড়িতে তার বৌমার সঙ্গে দেখা করতে আসে। তাদেরকে বাড়িতে আসতে দেখে মধুমিতা খুব ভয় পেয়ে যায়, কারণ সে তার মূর্খ বৌমাদের সঙ্গে তাদের পরিচয় করাতে ইচ্ছুক ছিল না। কিরে, কি হলো? তোর বৌমাদের ডাক। কি এত চিন্তা করছিস তুই? আমরা এখানে এলাম বলে তোর ভালো লাগলো না নাকি? ঠিক তখনই মধুমিতার 3 বৌমা চা এবং জলখাবার নিয়ে সেখানে আসে। না না, ভালো লাগবে না কেন? ওই তো আমার বৌমাগুলো এসে গেছে। এই যে, তোমরা আন্টিদের হ্যালো বলো। আরে, হ্যালো কেন বলবে? তোর বৌমারও তো খুব সুন্দর দেখতে রে। তোর বৌমাদের আর হ্যালো বলতে হবে না, আমি তোর বৌমাদের সঙ্গে তো হাক করব। আন্টি, আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, না হলে এখানেই যদি হয়ে যায়। বাড়ি থেকে বুঝি উল্টোপাল্টা খেয়ে এসেছেন, এখানে এসে কিছু না খেয়ে আপনার পেয়ে গেল। আরে, কি বলছো কি? আমি বাথরুমে কেন যাব? আমি কখন বললাম যে আমি বাথরুমে যাব? সে কি, আপনি তো একটু আগেই বললেন যে আপনি হাগু করবেন। এই, তোরা শুনেছিস না? আন্টি বলেছেন তো। হ্যাঁ আন্টি, আপনি বললেন তো। আরে আন্টি, এত লজ্জা পাওয়ার কি আছে? হাগা তো সবারই পাই, আপনারও পেয়েছে। চলুন চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। এগুলো দেখে মধুমিতা দেবী খুবই রেগে যায়। কি রে মধুমিতা, তোর বৌমারা এসব কি বলছে? আমি তো বলেছি হাক করব, আর তোর বৌমারা ভাবছে আমি পটি করব। কি মূর্খ রে তোর বৌমাগুলো। তুই যে বলেছিলি উকিলের মেয়ের সঙ্গে তোর ছেলেদের বিয়ে হবে, ওই মেয়েগুলোর সঙ্গে তোর ছেলেদের বিয়ে হয়নি নাকি? আরে কিছু মনে করিস না রে মালা, আমার বৌমারা তোর সঙ্গে একটু মজা করছে। আসলে ওরা খুব মজা করতে ভালোবাসে। প্রথম দিন আমাদের বাড়িতে এসে আমার সঙ্গে একই রকম মজা করেছিল। এই, তোমরা আন্টিকে বিরক্ত করো না, যাও যাও, ঘরে যাও এবার। এইসব দেখে মোহিনী মনে মনে খুবই মজা পাচ্ছিল। কিছু করার নেই দিদি, এবার তোমাকে এভাবেই সবার সঙ্গে মিথ্যা কথা বলতে হবে। আজকে তোমার বন্ধুদেরকে মিথ্যা কথা বলতে হচ্ছে, অন্যদিন আরো কাউকে মিথ্যা কথা বলতে হবে। ইস দিদি, তোমাকে দেখে আমার খুবই আফসোস হচ্ছে। তুমি এরকম একটা শিক্ষিত কলেজের প্রফেসর হয়ে সবাইকে মিথ্যা কথা বলছো। মোহিনীর কথা শুনে মধুমিতার বন্ধুরা বুঝতে পারে যে তার বৌমাগুলো আসলেই অশিক্ষিত মূর্খ ছিল। মধুমিতা সকলের সামনে লজ্জায় মাথা নিচু করে নেয়। তার বন্ধুরা সেখান থেকে চলে গেলে, মোহিনী, তুই কিন্তু এটা ঠিক করলি না। আজকে তোর জন্য আমার বন্ধুদের সামনে আজকে অপমানিত হতে হলো। আচ্ছা, অপমানিত হয়ে কেমন লাগলো? এতদিন পর্যন্ত আমাকে তো অনেক অপমানিত করেছো, এবার আমি তোমাকে অপমান করব। তুমি তো শিক্ষিত হয়ে 3টে মূর্খ মেয়েকে বাড়িতে নিয়ে এসেছো। আমি মূর্খ ঠিকই, কিন্তু আমি আমার 2 ছেলে শিক্ষিত মেয়েদের সঙ্গে বিয়ে দেব। ওদের বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়ে দুটো একটি ধনী পরিবারের শিক্ষিত মেয়ে। কিছুদিনের মধ্যেই মোহিনী তার 2 ছেলে
তুহিন এবং মোহনের বিয়ে রুম্পা এবং বৈশাখী নামে দুটি শিক্ষিত বড়লোক মেয়ের সঙ্গে দিয়ে দেয়। বিয়ের পর ও আচ্ছা, এগুলো তাহলে তোর শিক্ষিত বৌমা? এদের তো দেখি শিক্ষিত বলে মনে হচ্ছে না। তুমি আর মানুষ চিনতে পারো কোথায় দিদি? কাউকে যদি দেখে তুমি বুঝতে পারতে যে কে শিক্ষিত আর কে অশিক্ষিত, তাহলে তুমি নিশ্চয়ই তোমার ছেলেদের মূর্খ মেয়েদের সঙ্গে বিয়ে দিতে না। হ্যাঁ ঠিকই তো কাকিমণি, আমাদেরকে দেখে কি আপনার মূর্খ মনে হচ্ছে? আমরা কিন্তু আমাদের সঙ্গে আমাদের সার্টিফিকেট গুলো নিয়ে এসেছি। এই দেখুন, আমি বিএসসি আর এমএসসি করেছি, আর আমার বোন বিএ আর এমএ করেছে। এই যে আমাদের সার্টিফিকেট, আপনি ভালো করে দেখে নিন। না না, ঠিক আছে, ওসব দেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই তোমাদের কাকিমণির মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন যদি তোমাদের সার্টিফিকেট দেখে তাহলে বোধহয় পাগল হয়ে যাবে। তুমি এটাও জেনে রাখো দিদি, আমার বৌমারা কিন্তু চাকরিও পেয়েছিল, কিন্তু ওদের বাবার এত টাকা যে ওরা চাকরি করেনি। হ্যাঁ ঠিক আছে, যা, বেশি নিজের বৌমাদের গুণ গাইতে হবে না। শিক্ষিত বৌমা এনেছিস, এবার যা, ওদের পা ধুয়ে ধুয়ে জল খা। এই বলে মধুমিতা দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। আগে মধুমিতা দেবী মোহিনীকে ঠিক যেভাবে অপমান করত, এখন মোহিনী সেগুলোর প্রতিশোধ নিতে থাকে। বাড়িতে সবসময় মধুমিতা এবং মোহিনীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এর প্রভাব বাড়ির 5 বৌমাদের উপরেও পড়ত। 5 বৌমাও সবসময় নিজেদের মধ্যে নানান কারণে ঝগড়া করত। এসব থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ির সকলেই সম্পত্তি ভাগাভাগি করে আলাদা হয়ে যাবে বলে ঠিক করে। একদিন, হ্যালো লিপি, আমি বাড়িতে আমার ফাইলটা ফেলে এসেছি। ওই ফাইলে আমাদের বাড়ির সম্পত্তি আর আরও অন্যান্য অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস আছে। ওগুলো আমি একটা উকিলের নাম্বার দিচ্ছি, তাড়াতাড়ি ফটো তুলে পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠাও, খুব আর্জেন্ট। এই বলে নিখিল ফোনটা কেটে দেয়। এই শুনছিস, নিখিল বাড়ির দলিল আর কাগজপত্রের ফটো তুলে পাঠাতে বলল, কিন্তু আমি তো এসব পারি না রে। ফটো কিভাবে পাঠাতে হয় তোরা জানিস? না না, ওসব আমি কি করে জানবো? আমি কি জীবনে কাউকে ফটো পাঠিয়েছি? আমি তো ঠিক করে বাংলা ইংলিশ কিছু পড়তেও পারি না, তুই জানিস না? হ্যাঁ, তোমরা পারবেও না, তোমরা তো মূর্খ। এক কাজ করো, চলো আমার বৌমাদের কাছে চলো, ওরা তোমাদের থেকে অনেক বেশি স্মার্ট আর শিক্ষিত। এগুলো সব সময় করেই থাকে, চলো আমার সাথে। মোহিনী এই বলে লিপিকে তার বৌমাদের কাছে নিয়ে যায়। এই যে মূর্খদের কীর্তি দেখো, কাগজপত্রের ফটো তুলে পাঠাতে পারছে না, তোমরা একটু পাঠিয়ে দাও তো। কি ফটো পাঠাতে হবে? ওরে বাবা, এখন তো আমার কাজ আছে, আমি পরে পাঠিয়ে দেব। না রুম্পা, এখনই পাঠাতে হবে। ওরা 5 ভাই একই জায়গায় আছে। আসলে সম্পত্তি ভাগাভাগির কথা চলছে, সেই জন্যই কাগজপত্রগুলো এখন লাগবে। এখনই পাঠাতে হবে, তুমি একটু পাঠিয়ে দাও না তাড়াতাড়ি। হ্যাঁ বৌমা, কি বা করবে, মূর্খদের দ্বারা তো এগুলো হবে না, তুমি পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। কাকে পাঠাতে হবে? রুম্পা ডকুমেন্টসগুলো ফটো তুলে পাঠিয়ে দেয়। রাত্রিবেলা 5 ভাই বাড়িতে এলে, কি গো লিপি, তোমাকে যে ফটোগুলো পাঠাতে বলেছিলাম তুমি পাঠাওনি কেন? তুমি জানো ফটোগুলো পাঠানো কত দরকারি ছিল? ফটোগুলো পাঠিয়েছি তো, মানে আমি তো ফটো পাঠাতে পারি না, তাই রুম্পাকে পাঠাতে বলেছিলাম, ও তো পাঠিয়ে দিয়েছিল। কি গো রুম্পা, ফটোগুলো পাঠাওনি কেন? চুপ করে থাকলে হবে না। তুমি কই, কাকে ফটোগুলো পাঠিয়েছো? কই দেখি। ওই তো একটা নাম লেখা ছিল না, ওই যে কি নাম লেখা ছিল তাকে পাঠিয়েছি। কি কি যেন বলছো, কি নাম লেখা ছিল সেটাও জানো না? তাহলে তুমি পাঠালে কাকে? কই দেখি ফোনটা দেখি তোমার। কই, তুমি তো কাউকেই ফটো পাঠাওনি, কোনো মেলও করোনি, হোয়াটসঅ্যাপেও পাঠাওনি। তাহলে পাঠিয়েছো কাকে? তুমি আদৌ পারো তো নাকি পারো না? এটা কি নাম লেখা আছে বলো তো? আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি পড়াশোনা কিছুই জানি না। আমি আর আমার 2 বোনই মূর্খ, আর এটা শাশুড়ি মা ভালো করেই জানে। আমার বাবা অনেক বড় লোক, আমার বাবার কাছ থেকে তোমার মা অনেক টাকা নিয়েছে, আর আমার বাবাকে বলে আমাদের দুজনের জন্য মিথ্যা সার্টিফিকেট তৈরি করিয়েছে, যাতে আমাদেরকে সবাই শিক্ষিত মনে করে। মা, এই সমস্ত কিছুর জন্য তুমিই দায়ী। তুমি সব সময় কাকিমাকে মূর্খ মূর্খ বলে অপমান করতে, কিন্তু তুমি তো একজন কলেজের প্রফেসর, তোমার তো একটা সামাজিক দায়িত্ব আছে। তুমি তো কাকিমাকে মূর্খ মূর্খ না বলে কাকিমাকে শিক্ষিত করে তুলতে পারতে, আর তুমি চাইলে তোমার বৌমাদেরকেও পড়াশোনা শিখিয়ে তুমি শিক্ষিত করে তুলতে পারতে। তুমি তা না করে সব সময় শুধু হিংসা করে গেছো। এটা শুনে মধুমিতা দেবী তার ভুল বুঝতে পারে। মোহিনীও তার ভুলের জন্য লজ্জায় মাথা নিচু করে থাকে। হ্যাঁ বাবা,
তোরা ঠিকই বলেছিস, সব দোষ আমার। আমি শিক্ষিত বলে সবসময় অহংকার করতাম, আর তাই জন্য উপরওয়ালা আমাকে আমার শাস্তি দিয়েছে। আমি এটা একবারও ভেবে দেখিনি যে আমি চাইলেই আমাদের বাড়ির প্রত্যেকে শিক্ষিত হয়ে উঠতে পারবে। আমি কাল থেকেই আমাদের বাড়ির 5 বৌমা আর মোহিনী তোকেও পড়াবো। কি তোমরা সবাই পড়বে তো আমার কাছে? পরের দিন থেকেই মধুমিতা দেবী তাদের বাড়ির 5 বৌমা এবং তার যা মোহিনীকে পড়ানো শুরু করে। ধীরে ধীরে তাদের বাড়ির সকলেই শিক্ষিত হয়ে ওঠে। তাদের মধ্যে আর কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তি হয় না। সবাই মিলেমিশে বসবাস করতে থাকে।